সবকিছুর মধ্যেই শুধুমাত্র ক্ষমতাকে প্রলম্বিত করা কিংবা ইল মোটিভ আছে, কিন্তু মোটিভটাকে আমরা বুঝতে চাই। প্রথমত আমি তো অন্তর্বর্তীকালীন সরকারের কেউ না, রিপ্রেজেন্টও করি না। তো মূল বিষয়টা আমরা যদি জাতির স্বার্থে গণঅভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশে 3 দিন সরকারবিহীন ছিল, তো সেই প্রেক্ষাপটে ইভেন অধ্যাপক ইউনূস যদি দায়িত্ব গ্রহণ না করতেন কি হতেন সেই কাউন্টার ফ্যাকচুয়ালি কিন্তু আমাদের জানা ছিল না, এখনো জানা নেই। তো সেই অবস্থায় বাংলাদেশকে একটি স্টেবল, তারপর অর্থনৈতিকভাবে একটা স্টেবল জায়গা নিয়ে এসে এখন যেভাবে নির্বাচন দিতে চাচ্ছেন, তো সেই জায়গায় আমি মনে করি যে গণঅভ্যুত্থান যেই প্রেক্ষাপটে সংঘটিত হয়েছিল, যেই প্রেক্ষাপটে বিএনপি 3টি নির্বাচন থামাতে পারেনি, যেই প্রেক্ষাপটে বিএনপির 28 অক্টোবরের যে আন্দোলন, ঢাকায় 10 লক্ষ মানুষ এনেও তারা আসলে গণঅভ্যুত্থান কিংবা তখনকার সরকারকে চাপে ফেলে দলীয় সরকারের বাইরে গিয়ে কোনো নির্বাচন আদায় করে আনতে পারেনি, সেই বিএনপি যদি মনে করে যে গণঅভ্যুত্থানের পর তার এখানে এই সরকার কিভাবে নির্বাচন করবে, ন্যূনতম নির্বাচন ব্যবস্থা সংস্কার কিংবা এখানে জাতীয় যেই আপনার এই গণঅভ্যুত্থানের পর যে নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে ঐক্যমত কমিশন যে বিষয়গুলো নিয়ে কাজ করছে, এটা তো বিএনপির বাইরে না, এটা বিএনপি এই প্রসেসের মধ্যে আছে। বিএনপি আস্থা পাচ্ছে না, প্রসেসের মধ্যে থাকা অবস্থায় বিএনপি এই প্রসেসকে কোশ্চেন করার চেয়ে আমার মনে হয় তারা প্রসেসটাকে কিভাবে শক্তিশালী করতে পারে সেটাই ছিল একটা কনস্ট্রাকটিভ অ্যাপ্রোচ। কিন্তু কেন আস্থা পাচ্ছে না এটা আমরা তাদের কাছ থেকে শুনতে পারি প্রথমত। দ্বিতীয়ত যদি আমরা বলতে চাই তাহলে এটা আমরা প্রত্যক্ষভাবে দেখছি যে বিএনপি আসলে তাদের যে চেইন অফ কমান্ড একটা কারণ উল্লেখ করে আলাউদ্দিন মোহাম্মদ, তারা বিভিন্নভাবে ইশরাক হোসেনের শপথ নিয়ে আপনারা যা হচ্ছে এনসিপি করছে সেটা আমি বলছি না, কিন্তু যা হচ্ছে কি হচ্ছে কোথা থেকে হচ্ছে সেটা তো বিএনপি বোঝে, আপনারাও বুঝেন, দর্শকরা বুঝে, জনগণের সবাই বুঝে, কিন্তু এই খেলাটা না খেললে কি হতো না? এখন একটা বিষয় দেখেন যে ইশরাক হোসেনের যে শপথ নেওয়ার বিষয়টা, এই বিষয়টা আপনি যদি ধারাবাহিকভাবে দেখেন 2020 সালে নির্বাচন হয়েছে, এই নির্বাচনের পরে যেই 180 দিনের মধ্যে মামলা হয়েছে, গ্যাজেট বাতিল করা মামলা হয়েছে, জি রায় পুনর্বিবেচনা করা মামলা হয়েছে, নির্বাচনের ফলাফল পুনর্বিবেচনা করা মামলা। আমরা 2024 সালের সেপ্টেম্বর মাসে নতুন একটা এখানে আর্জি আসছে, বরিশালে এক ব্যক্তি সেখানে আর্জি করেছেন যে তারা এই রায়টা মানে এই আর্জিটা পরিবর্তন করতে চাচ্ছেন। এই আর্জি আবার আদালত মঞ্জুর করেছেন, যে আর্জি পরিবর্তন করে দিয়েছেন। আপনি অবাক হবেন যে পরবর্তীতে যেই আপনার ইশরাকের পক্ষ থেকে যে আর্জি করা হয়েছে, আর্জিতে নির্বাচন সংঘটিত হয়েছে, বলা হয়েছে যে এটা 2021 সালে 1/2/2021 সালে নির্বাচন সংঘটিত হয়েছে, অথচ একই মামলায় আদালত রায় দিয়েছে 2020 সালে নির্বাচন হয়েছে। তাদের যে আবেদনের মধ্যে যে 1 বছর ভুল হয়েছে, এই ভুলটা সংশোধনের তোয়াক্কা করে নেই। দ্বিতীয়ত হলো যে নির্বাচন কমিশন ইমেইলে আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে যে আদালত একটা রায় দিয়েছে, আমরা বিবাদী হিসেবে কি করতে পারি। আইন মন্ত্রণালয় মতামত দিবে 1 দিন 2 দিন সময় নিয়ে, পরের দিন সকাল 10টার সময় দেখা গেল যে নির্বাচন কমিশন তার মতামত দিয়ে দিয়েছে। আপনি একটা রাষ্ট্রে যদি নিয়মকে অস্বীকার করেন, নিয়মতান্ত্রিক যে ব্যবস্থা, নির্বাচন কমিশন যে কাজ করেছে কোন স্বাধীন রাষ্ট্রে, ইভেন আমি মনে করি যে হাসিনার যে কমিশন, হাসিনার কমিশনও প্রত্যক্ষভাবে এইভাবে আপনার হাইকোর্ট, আইন মন্ত্রণালয় এই সমন্বয়ের বাইরে কোনো কাজ করে নাই। তার চেয়ে হাসিনা নির্বাচন কমিশনকে এখন আমরা মনে করি যে এইটার চেয়ে আরো খারাপ অবস্থায় নির্বাচন কমিশন আছে। এই নির্বাচন কমিশনের মাধ্যমে আপনি নির্বাচন চাচ্ছেন, যদি নির্বাচন চান তাহলে আমার মনে হয় যে আরেকটি রাতের ভোটে নির্বাচন আমরা আসলে অ্যাভয়েড করতে পারবো না। সেই জায়গা থেকে আমরা মনে করি যে ইশরাকের কেসটা একটা প্রহসন, ইশরাক নিজেও জানে এবং ইশরাকটা বলছে যে এটা মেয়র ফর কিছু না, তারা এই সরকারকে টেস্ট করতে যাচ্ছে। কিন্তু আমরা বলছি দেখেন এই সরকার খুব নাজুক একটা সরকার, এই সরকার রক্তের উপর দাঁড়িয়েছে, ভোটের উপর না। এই সরকারকে কোনো মতে চালিয়ে আপনারা সবাই সহযোগিতা করে নির্বাচনটা দিয়ে তারপর একটা নির্বাচিত সরকারের মাধ্যমে নির্বাচন জাতীয় না স্থানীয়। দেখেন নির্বাচন কমিশনে যখন প্রশ্ন আসছে, কমিশনকে আগে পুনর্গঠন করতে হবে, তারপর আপনি আসবেন যে জাতীয় না স্থানীয় নির্বাচন। এনসিপি থেকে একটা মন্তব্য করে বসলেন যে এই নির্বাচন কমিশন কি বললেন, আমি যদি ভুল না করে থাকি, যে বিএনপির একটা পারিবারিক বিষয়, এরকম একটা মন্তব্য করেছেন। না, এই নির্বাচন কমিশন এটা বক্তা করেছেন যে এটা বিএনপির কমিশন, এটা তো কার্যত তাই মনে হচ্ছে বিএনপির কমিশন। তাও রাজনীতিতে যায়, একেবারে পরিবারের দিকে ঠেলে দিলেন। আমার মনে হয় এটা ফ্যামিলির সাথে তো যুক্ত কোনো বিষয় আমরা আমার নজরে আসেনি। ওনার কথা একটু অংশগ্রহণ করতে পারি? জি, আমি ফিরছি আপনার কাছে, অদ্বৈত ভাই শুনি। আমি ওনার কথায় অংশগ্রহণ করতে চাই। এটা এই যে ঢাকার মেয়র নির্বাচনের বিষয়টা, জি, হাইকোর্ট অর্ডার দিল, যেটা চিটং এ অলরেডি এস্টাবলিশড হয়ে গেছে। হাইকোর্টের আদেশে চিটং এর মেয়র হয়ে গেল, অর্থাৎ পরাজিত আওয়ামী লীগ আমলের কালো ভোটে, অবৈধ ভোটে পরাজিতকে জয়, সে তো কাজও করছে, শপথ নিয়ে কাজও করছে, জি, মন্ত্রিত্ব পেয়েছে, অর্থাৎ স্ট্যাটাসও পেয়েছে, কাজও করছে।
তাহলে সেটা যদি হতে পারে, এখানে মহামান্য হাইকোর্ট অর্ডার দেওয়ার পরে এবং হাইকোর্ট একটা টাইম, না এখানে বলছিলেন যে একটা আইনগত বিষয় আছে, সেটাকে সমাধান করে নিতে হবে। আইনগত বিষয়টা কিছু নাই। ইশরাক যে পাশ করেছে ভোট কি পুনর্বার গণনা করা হয়েছে কিংবা শাহাদাতের ভোট গণনা করা হয়েছে? আপনি কি আদালতকে চ্যালেঞ্জ করছেন? এই আপনি দেখেন আপনি কি অমান্য করছেন? আদালতকে অমান্য করা না, আপনি তো এই আদালত তো সেই বিচারপতি কিংবা শেখ হাসিনা আদালতের মতোই কাজ করতে, যদি এইভাবে আমরা চিন্তা করি বাসে যাওয়া ঠিক হবে না। আপনি বলছেন, আমি আপনার থেকে ওনার থেকে সময় নিয়ে বলছি যে আদালত একটা রায় দিল যে ইশরাক জয়যুক্ত। ইলেকশন কমিশনকে বাইন্ডিং করে দিল একটা নির্দিষ্ট টাইম, যে এই সময়ের মধ্যে আপনি গ্যাজেট প্রকাশ করবেন। তো যার কারণে তড়িঘড়ি করে আইন মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এদেরকে ইলেকশন কমিশন কিন্তু চিঠি পাঠিয়েছে, কথা বলেছে, কিন্তু আইন মন্ত্রণালয় বা স্থানীয় সরকার মন্ত্রণালয় কোনো মানে নাটাইটা কার হাতে? নাটাইটা এই যে মানে সরকার চাচ্ছে না যে মানে এইখানে বিএনপির এই হাইকোর্টের মাধ্যমে হোক, ভোটের মাধ্যমে হোক, কেউ নির্বাচিত হোক, এটা চাচ্ছে না। আমরা সেটাই প্রমাণ করি। মানে ইশরাক এখানে বসলে ঢাকা, ইশরাক নয়, না আমি বলছি যে ইশরাক যদি শপথ নেয় এবং এখানে মেয়র হিসেবে বসে, ঢাকাটা বিএনপি নিয়ন্ত্রণে চলে যাবে। অতএব ইশরাক, আপনারা ঢাকা নিয়ন্ত্রণ নিতে চান? আমরা নিতে চাই না। আচ্ছা, আমরা ইশরাককে দিয়ে এটাই প্রমাণ হয়েছে যে সরকার বিএনপির কোনো প্রতিনিধিত্ব চায় না। তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনটা তারা সুষ্ঠুভাবে বা যথাসময় করতে চায় না, সেটাই প্রমাণিত হয়। না এনসিপি তো বলছে এই সরকারে বিএনপির 3 জন প্রতিনিধি আছেন, 3 জন উপদেষ্টা আছেন, আপনারা বলছেন 2 জন, তারা বলছে 3 জন। 3 জনের মধ্যে আসিফ নজরুল কিন্তু এই এনসিপির গুরু, খেয়াল করেন। আসিফ নজরুল সাহেব এনসিপির গুরু। জি, কে কি বলবে আসিফ নজরুল সাহেব কিন্তু শিখাই দিছিল। আমরা মিডিয়াতে কিন্তু দেখেছি, যখন তারা আন্দোলন করছে, মিডিয়াতে কথা বলছে, ডাইনে একজনকে শিখাই দেয়, বায়ে একজনকে শিখাই দেয়। শপথ নেওয়ার সময় কিন্তু উনি কে কোন লাইনে দাঁড়াবে ওটা কিন্তু ঠিক করে দিচ্ছিল আসিফ নজরুল সাহেব। এবং ওই এনসিপির বা ছাত্র নেতাদের অনেকে কিন্তু আসিফ নজরুলকে চিফ অ্যাডভাইজার হিসেবে প্রথমবার চেয়েছিল, মনে মনে বা কল্পনায়, ভিতরে ভেতরে। তো যাই হোক, পরিস্থিতি ঘুরে গেছে গোয়েন্দা। তাহলে এই যে পদত্যাগ চাওয়া, আমি অন্যদের নাম বললাম না, একজন ওদের গুরু, ওদের স্যার, ওদের শিক্ষক, তাকে পদত্যাগ চাওয়া মানে এটা নাটক, এটা জটিলতা সৃষ্টি করার জন্য। এনসিপি বলছে প্রশাসন, আপনারা বলছেন নাটকে। দুইটার মধ্যে বিভেদ খুঁজে বের করতে তো আমাদের ঘর্মাক্ত অবস্থা।